আপনার এই প্রসঙ্গটা নিয়ে আমার আরেকটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে আপনি যে পরিবারে আপনার জন্ম হয়েছে সেখানে প্রত্যেকেই প্রখ্যাত শিল্পী ছিলেন, তারা বড় বড় লেজেন্ড শিল্পী তারা ছিলেন। পরবর্তীকালে আপনি একটা জায়গায় এলেন, আপনি যে আপনার বিশ্বজোড়া খ্যাতি, এই যে এটা আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? দুটোই হয়েছে। গান বাজনার যে বিষয়, শিক্ষাক্রম বা বোধ, সঙ্গীত বোধ, সেটা আমার অসম্ভব একটা পাওয়া এই বাড়িতে জন্মগ্রহণ করে। বাবা মা দাদারা এত মানে এমন, আমি আমার ঠাকুরদা তবলা বাজাতেন না, শ্রীখোল বাজাতেন, কীর্তন গাইতেন, তার বাবা তবলা বাজাতেন, শ্রী অক্ষয় কুমার বোস। তো সেক্ষেত্রে কী হয়েছে, এই সঙ্গীত বোধ বা একটা মঞ্চে জায়গা পাওয়ার ক্ষেত্রে আমি সুবিধে পেয়েছি, কিন্তু অসুবিধে অনেক বেশি। তার কারণ হচ্ছে আমার বাড়ির লোকের শত্রুরাও আমার শত্রু, আমার বাড়ির লোকের সঙ্গে সবসময় কম্পেয়ার করবে। আমার দাদারা এত মানে কি বলবো, আমার 10 গুণ ভালো মিউজিশিয়ান, তা আমি গান বাজনা করলে সবসময় আমাকে তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। সেটা আমার পক্ষে খুব একটা চাপ, যে আমি কিছু করলে। কোনো প্রখ্যাত শিল্পীর সন্তানদের কাছে আমি অনেকের কাছেই শুনেছি এরকম, যে মানে ওই কেউ বলছেন যে মায়ের এই যে তিনি এত বড় শিল্পী, তারপর যখন আমি গান গাইতে এলাম তখন ওইটা চলে আসে কম্পেয়ারটা, মায়ের মতো নয় বা মায়ের মতো হলো না বা বাবার মতো হলো না। এটা আমি মানে বহুজনকে বলছি। হ্যাঁ, ভীষণভাবে হয়েছে, মানে স্ট্যান্ডার্ডাইজ নিয়ে। আমার কপাল ভালো, আমার বাড়িতে কেউ সরদিয়া নেই, আমি সরদিয়া, কিন্তু স্ট্যান্ডার্ড অফ মিউজিক যেটা, সেইটা যে দাদাদের এমন একটা পর্যায়ে যে যেখানে আমি পৌঁছতেই পারবো না এই জন্মে, কিন্তু চেষ্টা করে গেছি। এবং সবসময়ই মানুষকে দেখেছি বলতে যে দাদা কুমার বোস, দাদা জয়ন্ত বোস, ওরকম হবে কি না দেখতে হবে ভবিষ্যতে কি করে। এইটা কিন্তু আমি ছোট থেকেই শুনছি। আমি বলি, আমি বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে আমি বেশ কিছু ক্লিপিংস দেখছিলাম আপনার, তাতে কিন্তু ভারতবর্ষের যারা একদম রত্ন, যারা গিরিজা দেবী আছেন, আলিয়া আকবর খান, তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন আপনি মাল্টি ট্যালেন্টেড। এটা কিন্তু আমি মানে নিজে শুনেছি, ওনাদের ক্লিপিংসগুলো আমি দেখছিলাম একদিন আপনার সম্পর্কে। সেটা তো ঈশ্বরের কৃপা, সেটা তো দেখুন, আমি নিজেই জানি না কেন আমি পারি। অবশ্যই আমার প্রেম আছে, আমার ভালোবাসা আছে, এবং সেটা সঙ্গীতকে নিয়ে সকলে বলেছে। আমি সঙ্গীতের বাইরে অসংখ্য কাজ করতে পারি, যে কাজগুলো আমি ভালোবেসে করি, আমার ভালো লাগে। আমি কেউ কাজ করলে শিখি, সব সময় শিখি। আচ্ছা, আজকাল তো অনেকে না শিখে অনেক নাম করছে। ব্যতিক্রম থাকবে, সব জগতেই থাকে, তো আমরা তাকেই যদি উদাহরণ করে নিই তাহলে হবে না। কিশোর কুমার ব্যতিক্রম, এটা ভাবতে হবে। একটা লোক যে, আমি গান তো উনি নিশ্চয়ই শিখেছেন, নিজে নিজে কেউ শিখতে পারে আর কাউকে কারোর মুখাপেক্ষী হতে হয়, তো উনি নিজে তো নিশ্চয়ই নিজে শিখে নিয়েছেন। কিন্তু কিশোর কুমার মানেই আমিও না শিখলে আমার হয়ে যাবে, এই ভাবনাটা সম্পূর্ণ ভুল, একেবারেই ভুল। এবং সেক্ষেত্রে আমি বলছি, আমরা স্বীকার করি না অনেক সময় আক্ষরিক অর্থে। আমি আমজাদ আলী খাঁ সাহেবের নাম বলছি, বা আমি ধরুন আমার আচার্য জয়ন্ত বোস, আমার দাদা পণ্ডিত রাজেন সাজেন মিশ্র, এদের কাছে আমি আক্ষরিক অর্থে শিখেছি, কিন্তু আমি কি এর বাইরে কারোর কাছে শিখিনি? এই যে ছোট থেকে আপনি ভাবুন যে শুনে এলাম কি হিন্দি চলচ্চিত্রের গান, বাংলা বেসিক চলচ্চিত্রের গান, অন্যান্য শিল্পীদের গান বাজনা, এই সব কিছু থেকেই তো আমি গড়ে উঠলাম। তো তাদের কাছে তো আক্ষরিক অর্থে এরকমভাবে শিখিনি, কিন্তু আসলে তো শিখলাম। সেটা আমরা যদি স্বীকার না করি, তো তখন একজন ভাবছে যে এই তো সে না শিখে দারুণ। আসলে তা নয়, প্রতি মুহূর্তে শিখছি, এখনও শিখছি, জীবনের শেষ দিন অবধি শিখতে হবে। এবং সেই শেখার এরকম নয় যে আমি সবসময় বড়দের থেকেই শিখছি। আমার পরবর্তী প্রজন্ম দেখলাম এমন একজন এমন কিছু গাইলো বা বাজালো, আমার মনে হলো এটা তো আমি জানি না, আমি তার থেকেও শিখলাম। তো শিক্ষাক্রম আসলে জীবনে শেষ হয় না। আর মানুষ চাইলে শিখতে পারে, সেটা শুধু সঙ্গীতের কথা বলছি না। আমি তো 1350 এপিসোড যখন ডিরেক্ট করলাম, তার আগে আমি তো ঢুকেছিলাম ইন্ডাস্ট্রিতে মিউজিক ডাইরেক্টর হিসেবে।
আমার তো কাজ করা ছিল মিউজিক মেগাতে মিউজিক করতাম, টেলিফিল্মে, পরবর্তীকালে আমি 6টা সিনেমায় মিউজিক করেছি। মিউজিক করা আমার কাজ, কিন্তু আমার একটা নেশা অ্যাপেটাইট চিরকাল ছিল। আমার এত গুরু এডিটিং অর্ঘ্য করতো, আমার বন্ধু বিখ্যাত এডিটার অর্ঘ্য কমল ঘোষ। আমি বসে বসে দেখতাম কি করে করছে, আমি শিখবো বলে। ক্যামেরা করছে হয়তো শীর্ষ, আমি শিখতাম। তো পরবর্তীকালে যখন ডিরেক্টর হলাম তখন এই সমস্ত কিছু আমার কাজে লাগলো, আমি শিখেছিলাম বলে। তো যে কেউ যদি ইচ্ছে করে তাহলে একটু মন দিয়ে দেখলে সে শিখতে পারবে, এইটুকু আমার মনে হয়েছে। বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে আপনার কি মনে হয়, সেখানে শ্রোতাদের মান কি আগের থেকে কমেছে? বা বর্তমান প্রজন্মে যারা গান গাইছে, আপনি দেখবেন অনেক প্রোগ্রাম হয় চারিদিকে, যেখানে থেকে আমরা মানে সে যে গান গাইছে বা যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তার থেকে পারিপার্শ্বিক যে ইনস্ট্রুমেন্ট থাকে তারা অনেক বেশি হাই ভলিউম, এবং সেটা কিন্তু এনজয় করছেন এখনকার মানুষ। তাহলে কি শ্রোতার মানটা কোথাও কমে যাচ্ছে? কারণ আমি আমার ছোটবেলায় দেখেছি, আমার বাবা, আমরা তখন ত্রিবেণীতে থাকতাম, সেখান থেকে রাত মানে ডোবার লেনে আমাকে নিয়ে আসতেন মিউজিক কনফারেন্স শোনানোর জন্য, কিন্তু পরবর্তী সময় আমি হয়তো যেটা আমার সন্তানের জন্য পাচ্ছি না। তো এখানে ল্যাকিংটা কোথায় মনে হয়? চিরকালই আমাদের যে সাংস্কৃতিক জগৎ সেটা কিন্তু দাঁড়িয়ে থাকে সমাজের আর্থ সামাজিক কাঠামোর উপরে। সেইটা যেমন যেমন করে বদলায় সবটাই তেমন বদলায়। এইটা একটা মূল কারণ এই বদলের। এখন এই বদল ভালো না খারাপ সে তো 25 বছর বাদে বুঝতে পারবো, এক্ষুনি বলা যাবে না। আর দ্বিতীয়ত যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃতীয় বিশ্বে টেকনোলজির যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে মানুষ অস্থির হয়ে গেছে। মানে এত অস্থির হয়ে গেছে যে স্থিরভাবে বসে গান বাজনাই হোক, একটা ম্যাগাজিন পড়া হোক, বই পড়া হোক, কোনো কিছুই সেটা বোধহয় আর সম্ভব হবে না। মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, কোনো বাড়ি থেকে যদি কোনো টিভির রিমোট লকারে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তো তা আত্মহত্যা করবে। কারণ টেলিভিশন দেখতে গেলেও একটা চ্যানেল চুপ করে, ফোন সরিয়ে নেওয়া হয়। তার কারণ হচ্ছে সে এত অস্থির হয়ে গেছে যে শান্তভাবে সে কোনো একটা বিষয়, যে কোনো বিষয় পৃথিবীর, যে ভাববে বা পড়বে বা জানতে চাইবে বা দেখবে, সেইটা সম্ভব হচ্ছে না শুধুমাত্র এই অস্থিরতার জন্য। যে কোনো জিনিসই আপনি যদি মানে গগন যদি ছুটতে হয় তাহলে তার সাধনা দরকার, সাধনার জন্য মানসিক স্থিরতা দরকার। হ্যাঁ, তো এবার সাধনা কথার মধ্যে কি লুকিয়ে আছে সেটা কি ভেবে দেখেছেন কখনো? সাধনা কথার মধ্যেই লুকিয়ে আছে সাধ না, এটা কোনো সাধ নয়, এটা একটা কঠিন জিনিস। তাই সাধনা মুখে বলা সহজ, সাধনা করা এত সহজ নয়। তো সেই জন্যে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, যে সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সমস্ত কিছুর মধ্যে অর্থনৈতিক, তাতে একজন মানুষকে দোষারোপ করা যায় না। সে চঞ্চল, অস্থির, হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা। আমরা অতীতে দেখেছি সুরক্ষা নিয়ে এত চিন্তা ছিল না মানুষের, এখন এত অর্থনৈতিক সুরক্ষার চিন্তা হয়েছে যাতে সে অ্যাচিভমেন্ট বলতে যা বোঝায় সার্থকতা, সে সার্থকতায় যেতে চাইছে না, সে চাইছে সাফল্যে যেতে, যাতে সে অর্থ পায়। তো দেখা যাচ্ছে অ্যাচিভমেন্ট যদি না ভাবে তাহলে তো মুশকিল সবসময় সাকসেস ভাবলে। আমি কিন্তু গান গেয়ে রোজগার করি না, আমার ভালো লাগে তাই আমি গান রেয়াজ করি, গান গাই, এতে থেকে রোজগার করি না, এটা আমার অ্যাচিভমেন্ট। সরলবাজি আমাকে অ্যাচিভমেন্টও করতে হবে, সাকসেসও করতে হবে, নাহলে আমি খেতে পাবো না। আরও সেইটা গুলিয়ে ফেলছে মানুষ। কোনো কিছু করতে গেলে যে একটা আমাকে সন্তুষ্ট করব, আমাকে সন্তুষ্ট করার পর আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি নিজেই যদি সন্তুষ্ট না হই আমি কি শেয়ার করব? এবার আবার একটু পুজোয় ফিরি। ছোটবেলার পুজো এখনকার পুজো অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এবং এর মধ্যে আমি একদম কোনো নস্টালজিয়া আনতে চাই না। পুজো ছিল আমাদের কাছে আসলে একটা সেই চণ্ডীমণ্ডপের মতন। মানে পুজোর সময় কিছু মানুষ এক জায়গায় হয়ে খুব আনন্দ করা, আদান প্রদান, কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়, এই রকমই কিন্তু ছিল পুজো। পুজো যবে থেকে
যে বলা হচ্ছে দুর্গাপুজো আর্ট, দুর্গাপুজো একটা থিম পুজো, অমুক তমুক, তো কিছু ভালো এলে কিছু খারাপও থাকবে, আবার কিছু খারাপ চলে গেলে কিছু ভালো আসবে, এই রকম বিষয় তো থাকে। তো এখন ওই পরিবেশটা খুঁজে পাই না। অনেক দারুণ দারুণ কাজ হচ্ছে, শিল্পকর্ম হচ্ছে অসাধারণ, সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা পাচ্ছি না যে পাড়ার পুজো ছেড়ে পাশের পাড়াতে পুজো দেখতে যাওয়ার কারণ এ পর্যন্ত ইচ্ছে ছিল না। ওই গান আর কি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, একেবারেই তাই। আধ্যাত্মিকতা, হ্যাঁ আধ্যাত্মিকতাটা চলে গেছে, তার বদলে বাণিজ্যিক এবং শিল্পকর্ম এসবগুলো এসেছে। যা এসেছে সব যে খারাপ তা নয়, কিন্তু ওইটা মিস করি যে পুজোর সময় কেউ যদি বলে গাড়ি করে বেড়াতেও নিয়ে যাবে, না পাড়ার পুজো ছেড়ে যাব না, সারাক্ষণ ওখানে আটকে বসে আছি, সেইটা বুঝতে পারি এখন সেরকম নেই। পুরো ব্যাপারটা খুব বাণিজ্যিক ভাবনা। একটা আড্ডা, মানে সেখানে বাবা জেঠুরাও যেমন আছেন, আমরা ছোটবেলাতে যেমন ছিলাম সবাই মিলে, সেইটা এখন সত্যি আর পাওয়া যায় না। সেটা পাওয়া যায় না, হয়তো কোনো হাউজিং টাউজিং এ যেসব পুজো হয় সেইগুলোতে হয়, মানে সার্বজনীন পুজো হয় না। কিছু পাড়াতে হয়তো খুঁজলে কিছু পাড়ায় ছোট পুজো হলে হয়তো পাওয়া যাবে। সেখানে দেখবেন যে মানে তাদের হয়তো অত মানে জাঁকজমক নয় আর কি সব ব্যাপারটা, সেইটা এখন তো সত্যি কথা মিস করছি, খুব মিস করছি। দাদা একদম শেষ পর্যায়ে আপনাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমাদের এতটা সময় দিলেন আপনি, আমরা আজকে ধন্য, ওঙ্কারের প্রত্যেকটা মানুষ আজকে ধন্য হলো। ভালো লাগলো, স্মৃতি কথা বলতে সবসময় ভালো লাগে। আমারও অনেক অনেক আগাম শারদীয়ার সমস্ত দর্শক শ্রোতাকে আমার আগাম শারদীয়ার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, পুজো খুব সুন্দর করে কাটুক আপনাদের। যেতে যেতে একটুখানি